মর্নিং জি 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমেলা। জুনিয়র ক্লাসরুম স্টুডিওটা ঠিক সকাল 10টায় সোম থেকে শনি এভাবেই সেজে ওঠে। নেপথ্যে রাজ্য শিক্ষা দপ্তর এবং জি 24 ঘন্টার যৌথ উদ্যোগ। কাদের জন্য এই প্রয়াস? আমাদের ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত ছাত্রছাত্রী যারা এই মুহূর্তে ঠিক টেলিভিশনের ওপারে আমাদের এই অনুষ্ঠান দেখতে বসেছ, ইতিমধ্যেই অনেকেই জেনে গিয়েছেন, অভিভাবকরাও নিশ্চয়ই সঙ্গে রয়েছেন, অনেকেই জেনে গিয়েছেন আজ আমাদের যা পড়ানো হবে তা হচ্ছে ক্লাস 5 এবং ক্লাস 6। কোন সাবজেক্ট আমরা আজ এখান থেকে পড়াশোনার মাধ্যমে কিছুটা হলেও তাদের পড়াশোনার গতিটাকে ত্বরান্বিত করার চেষ্টা করব। কোন সাবজেক্ট? অবশ্যই এটাও আপনারা অনেকেই জেনে গিয়েছেন, ইংরেজি। ইংরেজির কি কি চ্যাপ্টার রয়েছে তাও ফেসবুক লাইভে এবং আমাদের বিভিন্ন প্রমোশনের মাধ্যমে আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। আর ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত স্টুডেন্টরা যারা কিনা স্কুলে যেতে পারছে না, একটু মন খারাপ, বাড়িতেও টিচার নেই, পড়াশোনাটা কি একটু ঢিলে, কোনো ঢিলেমির জায়গা নেই এখানে। তার কারণ আমাদের স্টুডিওটা জুনিয়র ক্লাসরুম, যারা এই ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য। এবং অবশ্যই ক্লাসরুম তো টিচার ছাড়া একেবারেই ফাঁকা আমাদের সঙ্গে এই মুহূর্তে। তাই দুজন শিক্ষিকা রয়েছেন, দুজনকেই গুড মর্নিং এবং স্বাগত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন বরিশা গার্লস হাই স্কুলের ম্যাডাম চিরশ্রী দাস, অনেক স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। এবং আমাদের সঙ্গে রয়েছেন শাখাবাত মেমোরিয়াল গভর্নমেন্ট হাই স্কুলের টিচার সুদেশনা বসাক বন্দ্যোপাধ্যায়। দুজনকেই আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। প্রথমত আজ আমরা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব তা হচ্ছে ইংরেজি। ইংরেজি নিয়ে একটা ভীতি অনেকের থাকে, আর এই লকডাউন পিরিয়ডে বলতে গেলে কোথাও একটা যেন ঢিলেমি চলে আসছে, গতিটা খুব স্লথ হয়ে পড়েছে এই সবাই। আজ আমরা কি পড়বো? আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ক্লাস 5 এর ফুলমানি জিডিয়া। আচ্ছা, টেক্সটটা শুরু করব তাহলে। বেশ, তোমরা নিশ্চয়ই টেক্সট বুকটা খুলে সামনে বসে রয়েছো। আজকে আমি তোমাদেরকে ফুলমানি জিডিয়াটা প্যারাগ্রাফ ওয়াইজ সিনোপসিস করে পড়াবো। দেখো, প্রথম প্যারাগ্রাফে বলা হয়েছে যে ইন রুরাল এরিয়াস মাড পেন্টিং ইজ ভেরি কমন থিং। যেখানে রুরাল এরিয়াতে দেওয়ালগুলো মাটির দেওয়াল হয় এবং সেখানে কিন্তু তারা দেওয়াল চিত্রর মাধ্যমে নিজের আর্ট প্রকাশ করে থাকেন এবং সেই দেওয়াল চিত্রর মেন টপিকই হয় ট্রিজ, ফ্লাওয়ার্স আর বার্ডস। আর এই মাড পেন্টিংয়ের বা দেওয়াল চিত্রর কিন্তু ধারণাটা ইন্ডিয়াতে প্রথম নয়। এই ধারণাটা কিন্তু প্রায় 2000 বছর আগে ভীমবেটকাতে আমরা দেখতে পারি, ভীমবেটকার কেভ পেন্টিংয়ে। তারপরে সেকেন্ড প্যারাগ্রাফে যদি চলে যাই, আমরা সেকেন্ড প্যারাগ্রাফে দেখব যে আরও দুটো টপিক নিয়ে সেখানে ডিসকাস করা হয়েছে। সেটা হলো অজন্তার ফ্রেস্কো। অজন্তার কেভ পেন্টিংয়ের কথা তোমরা সবাই জানো। ফ্রেস্কো হচ্ছে দেওয়াল চিত্র। এই অজন্তার ফ্রেস্কো কিন্তু ভীমবেটকার মতো অতটাও ওল্ড নয়, এটা প্রায় 2000 বছর পুরনো। এবং এই প্যারাগ্রাফে আরেকটা টপিক আমাদের ডিসকাস করতে পারি আমরা, সেটা হচ্ছে ইলোরার স্কাল্পচার্স। আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধর্মের সমাবেশ হয়। হিন্দুইজম, বুদ্ধিজম, জৈনিজম, সেই সমস্ত ধর্মের কথা কিন্তু আমরা ইলোরার স্কাল্পচার্সে দেখতে পারবো। থার্ড প্যারাগ্রাফ যদি যাই তাহলে দেখবো আমরা সেখানে ফোক ডান্সের কথা বলা হয়েছে। ফোক ডান্স হচ্ছে সেই ডান্স ফর্ম বা লোকনৃত্য যেটাকে বলি, সেই ডান্স ফর্ম, যে ডান্স ফর্মে কিন্তু কমন পিপলরাও পার্টিসিপেট করতে পারতো সিন্স এজেস। এবং সেই ফোক ডান্স ফর্মগুলো ভারতবর্ষে বিভিন্ন রিজনে বিভিন্ন নামকরণ হয়েছে। সেই ফোক ডান্সগুলোর নামকরণের মধ্যে একটা উল্লেখ করছি আমি, দেখো যে ছৌ নাচ, পশ্চিমবঙ্গের একটা বিখ্যাত ফোক ডান্স ফর্ম হচ্ছে ছৌ নাচ। ছৌ নাচের বেশ কিছু বিশেষত্ব এখানে বলা হয়েছে। যেমন ছৌ নাচ করতে গেলে মেন যেটা দরকার সেটা হচ্ছে একটা হেভি গর্জাস মাস্ক, এবং ছৌ নাচের বডি মুভমেন্টগুলো হয় কিন্তু বেশ ইন্ট্রিকেট, হাওয়ায় জাম্প করে কঠিন বডি মুভমেন্ট দিয়ে এই নাচগুলো করা হয় এবং মিউজিকের সাথে তারা তালে তালে নাচ করে। তারপরের পার্টে বলা হচ্ছে ফোক থিয়েটার নিয়ে। ফোক থিয়েটার মানে হচ্ছে লোকনাটক। দেশের বিভিন্ন প্রান্তে, আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমের লোকনাটক কিন্তু হয় এবং সেই লোকনাটকগুলোর রিজিয়ন অনুযায়ী নামগুলো আলাদা আলাদা হয়। তার মধ্যে এই লোকনাটকগুলোর মেন বিষয়বস্তুই থাকে মাইথোলজিক্যাল ইনসিডেন্টস। মাইথোলজিক্যাল ইনসিডেন্টস মানে হচ্ছে পৌরাণিক ঘটনা। তারপরে আমরা চলে যাব ফিফথ প্যারাগ্রাফে। ফিফথ প্যারাগ্রাফে গেলে আমরা দেখতে পারবো আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ক্লাসিক্যাল ডান্সের ওয়াইড রেঞ্জ। আগের পার্টে আমরা জানলাম ফোক ডান্সের কথা, এবার আমরা জানবো ক্লাসিক্যাল ডান্সের কথা।
ক্লাসিক্যাল ডান্স কিন্তু ওয়াইড রেঞ্জ যে রয়েছে সেই ওয়াইড রেঞ্জগুলো ইন্ডিয়াকে যেরকম আগের আগের স্লাইডটা ইন্ডিয়াতে যেরকম অনেক রকমের ক্লাসিক্যাল ডান্স রয়েছে, আর এত ভ্যারাইটি কিন্তু পৃথিবীর আর কোনো দেশে পাওয়া যায় না, এত ধরনের ক্লাসিক্যাল ডান্স। ক্লাসিক্যাল ডান্সের একটা ইম্পর্টেন্ট দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে ড্রামাটিক্স অর্থাৎ নাট্যভঙ্গি এবং মিউজিক। মিউজিক ছাড়া তো কখনোই ডান্স পারফরমেন্স পসিবল না। আর এই মিউজিকগুলো কিন্তু আমরা দেখছি যে ক্লাসিক্যাল ডান্স বা মিউজিক বা ড্রামাটিক্স এগুলো অঙ্গাঙ্গিভাবে জড়িত। তারপরে পরেরটা আর লাস্ট পার্টে আমরা দেখব, লাস্ট পার্টে রয়েছে কিন্তু ক্লাসিক্যাল ডান্সের কথায় আরেকটা জিনিস বলি, ক্লাসিক্যাল ডান্স অথবা মিউজিক দুটোই কিন্তু প্রাচীনকালে প্রথমে তার নার্চার করা বা কালচার করা হতো মন্দিরে, এবং রাজারা ছিলেন এই ক্লাসিক্যাল ডান্স এবং মিউজিকের পৃষ্ঠপোষক, অর্থাৎ তারা অ্যাপ্রিসিয়েট করতেন। আর লাস্ট প্যারাগ্রাফ ডিল করা হয়েছে ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান আর্কিটেকচার আর মনুমেন্টস নিয়ে। দেখো ওখানে পাশে তোমাদের ছবি দেওয়া হয়েছে তাজমহলের ছবি, তো সেই কারণে এখানে একটা স্পেশাল মেনশন করি তাজমহলের কথায়, যে তাজমহল কিন্তু ভারতবর্ষকে পৌঁছে দিয়েছে পৃথিবীর একটা শ্রেষ্ঠ শিরোপার জায়গায়, যেখানে পৃথিবীর 7 ওয়ান্ডার্সের মধ্যে তাজমহলের একটা অংশগ্রহণ করেছে তাজমহল। এই চ্যাপ্টারটা পড়লে তোমরা ইন্ডিয়ান কালচার, ট্র্যাডিশন, হেরিটেজ, আর্কিটেকচার বিভিন্ন বিষয় নিয়ে জানতে পারবে। একদমই, এবং আমরা ফুলমণিজ ইন্ডিয়া এই নিয়ে ম্যাডাম আমাদেরকে পড়ালেন, এবং যারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান দেখছো তাদেরকে বলি ফোন লাইন কিন্তু খোলা রয়েছে, অর্থাৎ সরাসরি যদি এই চ্যাপ্টার সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তা কিন্তু ডিরেক্ট টেলিফোন করে এখানে রাখতে পারবেন। এবং চিরশ্রী ম্যাডাম যেভাবে এত সুন্দর করে এই চ্যাপ্টারটা বুঝিয়ে দিলেন, কোনোভাবে যদি কোনো প্রশ্ন এই মুহূর্তে থেকে থাকে টেলিভিশন স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে, জলদি ফোন করতে পারো, এবং উত্তর নোট ডাউন করতে কিন্তু খাতা এবং পেন সঙ্গে রাখা মাস্ট। আমি একটা প্রশ্ন নিয়ে বরং একদম প্রথম প্রশ্নটা আমরা দেখব গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। হোয়াট ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স? প্রথম প্রশ্ন এটা রয়েছে। এই প্রথম প্রশ্ন করেছে কৌস্তব, করেছে এই প্রশ্ন রহরা রামকৃষ্ণ মিশন থেকে। কৌস্তব যশ এই প্রশ্ন করেছে রহরা রামকৃষ্ণ মিশন থেকে। এই প্রশ্নের উত্তর আমরা নেব, আমরা দ্বিতীয় প্রশ্নতেও যাব, তবে প্রথম প্রশ্নের উত্তরটা নিয়ে নেব ম্যাডাম। আচ্ছা, আমি প্রশ্নটা উত্তর দিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নটা তুমি যেটা করেছো কৌস্তব, ড্রামাটিক্স শব্দটার অর্থ হচ্ছে দ্য আর্ট অফ অ্যাক্টিং। নাচ মানে তো শুধু নাচ নয়, বা হাত পায়ের অঙ্গভঙ্গিমা নয়, নাচ মানে হচ্ছে সাজসজ্জা, নাচ মানে হচ্ছে খানিকটা অভিনয় করা, অর্থাৎ যে বিভিন্ন ইমোশনসগুলো ক্লাসিক্যাল ডান্সে যেগুলো রয়েছে, অর্থাৎ রাগ, দুঃখ, অভিমান, আনন্দ, এসব বিভিন্ন ইমোশনসগুলো ফুটিয়ে তোলবার জন্য ক্লাসিক্যাল ডান্সে কিন্তু নানা রকম মুখভঙ্গি করা হয়। এইটাই হচ্ছে ড্রামাটিক্স, অর্থাৎ ড্রামা, নাটকের মাধ্যমে কিছু বলা। নাটক তো একটা ল্যাঙ্গুয়েজ, আর একটা ল্যাঙ্গুয়েজ যেভাবে আমরা কিছু এক্সপ্রেস করতে পারি, তো এটাই হচ্ছে ক্লাসিক্যাল ডান্সের ড্রামাটিক্স। খুব সুন্দর করে উত্তর। অবশ্যই এই প্রশ্ন শুধুমাত্র যে কৌস্তব করেছে তা নয়, নিশ্চয়ই এই মুহূর্তে ওখানে যারা বসে আছে টেলিভিশনের ঠিক ওপারে অনেকের মধ্যেই বোধহয় এই প্রশ্নটা ছিল, সুতরাং এই প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া হয়ে গিয়েছে। আমরা সেকেন্ড কোয়েশ্চেন দেখব। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই রক পেইন্টিংস ইন ফুলমণিজ ইন্ডিয়া? সেকেন্ড কোয়েশ্চেন এটাই। অর্ণব পাল বর্ধমান মিউনিসিপ্যালিটি হায়ার সেকেন্ডারি স্কুল থেকে অর্ণব এই প্রশ্নটা পাঠিয়েছে। আমাদের সঙ্গে দুজন ম্যাডাম ছাড়াও উপস্থিত রয়েছেন আরও একজন। আমাদের সঙ্গে রয়েছেন গৌতম মণ্ডল, ক্যানিং মডেল স্কুলের টিচার রয়েছেন আমাদের সঙ্গে, তার থেকে উত্তরটা নেব। স্যার, Yes, Arnab, very good question. Actually, rock paintings are human-made markings on natural stone. In ancient India, people used to paint on inside caves and on rocks of hills. And one such important example is Bhimbetka rock shelters, which is in Madhya Pradesh.
this Bhimbetka is famous for its rock paintings, and it is also 20,000 years old. And in the time, the painters used colors like red, white, green, and yellow. And so I think you got your answer. আমরা স্যারের থেকেও প্রশ্নের উত্তর পেলাম। এছাড়াও বারবার বলছি টেলিভিশন স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে, যদি এই চ্যাপ্টার সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে। একটু আগেই চিরশ্রী ম্যাডাম যেই চ্যাপ্টার পড়ালেন তা হচ্ছে ফুলমানিজ ইন্ডিয়া, তা নিয়ে তার তো একটা ডিটেল পড়াশোনা আমাদের হলো, তারপরে অনেক প্রশ্নও আসছে। টেলিফোন করেও জানাতে পারো, আমরা প্রশ্ন পাশাপাশি বেশ কিছু নিতে থাকছি। আমাদের এই মুহূর্তে টেলিভিশন স্ক্রিনে যে ফোন নাম্বার যাচ্ছে তাতে ফোন করতে পারো। চ্যাপ্টার সংক্রান্ত, আমি আবারও বলছি, চ্যাপ্টার সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, কোথাও কোনো বুঝতে অসুবিধে হয়ে থাকে, তাহলে কিন্তু সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকছে জি24 ঘন্টায় জুনিয়র ক্লাসরুমে। আমরা একটা টেলিফোন নিয়ে নিই। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ, কি হ্যালো? হ্যাঁ, আমি অনিকেত গোস্বামী বলছি। অনিকেত, কি প্রশ্ন রয়েছে? আমার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ বুলন্দ দরওয়াজা? ডেফিনেটলি অনিকেত, শুনতে থাকো ম্যাডাম। আচ্ছা, বুলন্দ দরওয়াজা দেখবে তোমরা ফুলমানিজ ইন্ডিয়ার একদম লাস্ট পার্টে আনসারটা মেনশন করা হয়েছে। বুলন্দ দরওয়াজা হচ্ছে ইন্ডিয়ার একটা ইম্পর্টেন্ট আর্কিটেকচারাল ওয়ান্ডার, যেটা হিস্টোরিক্যাল যার অনেক ইম্পর্টেন্স রয়েছে। দরওয়াজা মানে হচ্ছে কি দরজা, তাই তো? তো বুলন্দ দরওয়াজা ইজ এ হিউজ গেটওয়ে। যদি কোনোদিন ছবি দেখতে পারো, একটু দেখো, বিরাট একটা দরজা। এটা কিন্তু অনেক দিন আগে এম্পারার আকবর তৈরি করেছিলেন ফতেপুর সিক্রিতে, হ্যাঁ, এবং ফতেপুর সিক্রিতে। এবং এটা হচ্ছে মানে যদি কোনোদিন দেখতে পাও, দেখবে যে একটা সত্যি দেখবার মতোই জিনিস। আমাদের দেশে কীরকমভাবে আর্কিটেকচার একসময় ফ্লারিশ করেছিলেন এই রাজাদের আমলে, সেটাই কিন্তু দেখবার। এই সমস্ত স্থাপত্য ভাস্কর্য সত্যি বইয়ের পাতায় যেভাবে পড়ানো হয় বা যেভাবে থাকে, সেটা কোথাও একটা গিয়ে ভিজুয়ালাইজ করতেও ভীষণ ভালো লাগে, এবং যদি চোখের সামনে তা দেখা যায়, সত্যি তার থেকে কিন্তু অনেকটা প্র্যাকটিক্যাল শিক্ষাও নেওয়া যায়, তা বলাই বাহুল্য। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। হ্যালো। হ্যালো। হ্যালো, আমার নাম পুষ্পক সর্দার। আমার প্রশ্ন হলো ওয়াই ফুলমনি ক্রাই এট দ্য এন্ড অফ সৌদাই? পুষ্পক, তুমি শুনতে থাকো, ডেফিনেটলি তুমি তোমার উত্তর পাবে ম্যাডাম। আচ্ছা, আমি বলছি আনসারটা। তোমরা দেখবে যে ফুলমানির কিন্তু ফোক থিয়েটারের উপরেও তার একটা গভীর ইন্টারেস্ট রয়েছে, এবং সেখানে বলা হচ্ছে ফোক ডান্সের উপরে একটা তার গভীর ইন্টারেস্ট রয়েছে। সেখানে দেখবে যে ছৌ ডান্স যখন শেষ হয়, তখন সেই ছৌ ডান্সের শেষে যখন দেখায় ভিক্টরি অফ গুড সোল ওভার দ্য ইভিল, সেটা দেখলেই কিন্তু ফুলমানির তখন মানে এত জয়াস হয়ে যায় যে আনন্দেও চিৎকার করে ওঠে সেটা দেখলে। বেশ, আশা করি পুষ্পক তুমি তোমার উত্তর পেয়েছো। এরপরও আরও একটা প্রশ্ন নিয়ে নেব। আমাদেরকে একজন স্টুডেন্ট, তিনি তার প্রশ্ন পাঠিয়েছেন, দেখব। My name is Ananya Singh. I study in Balogals High School, Malda, in class 5. My question is, in Fulmoni's India, who were the supporters of classical music and dance? অনন্যার প্রশ্নের উত্তর ম্যাডাম। আচ্ছা, এই প্রশ্নটা দেখো, তোমরা উত্তরটা পাবে যে ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ডান্সের সাপোর্টার কারা ছিলেন। তার উত্তরটা রয়েছে টেক্সটের মধ্যেই দেওয়া রয়েছে। ইন্ডিয়ান কিংস অ্যান্ড রুলার্স ওয়্যার দ্য সাপোর্টার্স অফ ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ডান্স। ফর এক্সাম্পল, ওখানে একটা এক্সাম্পলও দেওয়া রয়েছে, এম্পারার আকবর লাভ টু লিসেন টু দ্য সংস অফ তানসেন। উত্তর আশা করি অনন্যার উত্তর পাওয়া গিয়েছে, অনন্যাও পেয়ে গিয়েছে তার উত্তর, এবং অনন্যার মতো এই প্রশ্ন যাদের যাদের মনে ঘুরছিল, সেই প্রশ্নের উত্তর চিরশ্রী ম্যাডাম দেওয়ার চেষ্টা করলেন। আরও একবার বলি, টেলিফোন লাইন খোলা রয়েছে, আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করছি। প্রচুর ফোন আসে, এবং এই প্রচুর ফোনের মধ্যে থেকে হয়তো অনেকে সত্যি সত্যিই তারা লাইন পায় না, হয়তো অনেকেই হতাশ হয়, কিন্তু না, সমস্ত সম্ভাব্য যা যা প্রশ্ন থাকে, যা যা উত্তর তার হয়, একদম প্রপার গাইড করার জন্যই কিন্তু
আমাদের এই জুনিয়র ক্লাসরুম। আমাদের সঙ্গে দুজন ম্যাডাম রয়েছেন, চিরশ্রী ম্যাডাম রয়েছেন আমাদের সঙ্গে এবং সুদেশনা ম্যাডাম রয়েছেন। এবং তাও এই মুহূর্তে যারা যারা প্রশ্ন করছো প্রত্যেকে কিন্তু এই ফোন লাইন খোলা রয়েছে, তারা ফোন করতে থাকো, তাদের প্রশ্ন আমরা সরাসরি ম্যাডামদের থেকে নিয়ে নেব। আমি পরের প্রশ্ন নিয়ে নিই একবার। 3 নম্বর প্রশ্ন নিচ্ছি, হোয়াট আর যাত্রা অ্যান্ড ফোক থিয়েটার্স বেসড অন? চিরশ্রী ম্যাডাম। আচ্ছা, এখানে একটা তোমাদের কথা বলি, যে প্রশ্নটা করেছো শিবম, সে বলেছে হোয়াট আর যাত্রা অ্যান্ড ফোক থিয়েটার্স। যাত্রা কিন্তু হচ্ছে ফোক থিয়েটারেরই একটা পার্ট, সুতরাং তোমার প্রশ্নটা একটু রিফ্রেম করা দরকার ছিল। প্রশ্নটা হতো হোয়াট আর ফোক থিয়েটার্স বেসড অন। ফোক থিয়েটার্স আর বেসড অন মেনলি মাইথোলজিক্যাল ইনসিডেন্টস, অর্থাৎ ফোক থিয়েটারের মেন আলোচ্য বিষয়বস্তুই হয় পৌরাণিক ঘটনা। এটা প্রশ্ন ছিল হচ্ছে শিবমের উত্তর আশা করি শিবম পেয়ে গিয়েছে। টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুলের স্টুডেন্ট শিবম। আমরা আরও একটি প্রশ্ন দেখে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আরও একজন দর্শক বন্ধু। হ্যালো, কে বলছেন? আমি রুদ্রনারায়ণ সুব্রতী। হ্যাঁ, কি প্রশ্ন? আমার প্রশ্নটি হলো, আর ফোক থিয়েটার বেসড অনলি অন মাইথোলজিক্যাল ইনসিডেন্টস অর ক্যারেক্টার? শুনতে থাকো রুদ্রনারায়ণ। আচ্ছা, এখানে কিন্তু দেখো টেক্সটে বলা হয়েছিল যে ফোক থিয়েটার্স আর মেনলি বেসড অন মাইথোলজিক্যাল ক্যারেক্টার্স অর ইনসিডেন্টস, কিন্তু তাছাড়াও তার আলোচ্য বিষয়বস্তু অন্যরকমও হতে পারে, যদিও সেটার স্পেশাল মেনশন কিন্তু আলাদা করে টেক্সটে নেই। টেক্সটে কিন্তু বলা রয়েছে মাইথোলজিক্যাল ক্যারেক্টার্স। তাহলে তোমার প্রশ্নের উত্তর হবে নো, ফোক থিয়েটার্স আর নট অনলি বেসড অন মাইথোলজিক্যাল ইনসিডেন্টস। আমরা পরবর্তী প্রশ্নতে যাব। এই চ্যাপ্টার সংক্রান্ত সৌম্য প্রশ্ন পাঠিয়েছে। আমার নাম সৌম্য সরকার, আমি পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র। আমার আজকের প্রশ্নটি হলো, হুইচ কালার ওয়্যার ইউজড ইন ভীমবেটকা? আচ্ছা, ভীমবেটকাতে কেভ পেন্টিংয়ে কোন কালার ইউজ করা হতো? তাহলে আমি এখানে বলি আনসারটা কিন্তু যে তারা যে কালারগুলো ইউজ করতো সেগুলো খুব বেসিক কালার্স, যেমন ডিফারেন্ট কালার্স লাইক রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো ওয়্যার ইউজড ইন ভীমবেটকা। এই বেসিক কালার্সগুলো ইউজ করেই তারা সুন্দর ছবি আঁকতো। আমাদের এই ইতিমধ্যেই অনেক ফোন আসতে শুরু করে দিয়েছে। আরও একটি ফোন আমাদের চলে এসেছে এই মুহূর্তে। আরও একজন দর্শক বন্ধু এই মুহূর্তে রয়েছে, আকাশ রয়েছে আমাদের সঙ্গে। আকাশ, কি প্রশ্ন রয়েছে? আকাশ, শোনা যাচ্ছে? আকাশ, টিভির ভলিউম মিউট করে কথা বলতে হবে, নাহলে তোমার প্রশ্ন আমরা শুনতে পারবো না, সুতরাং উত্তর দেওয়াও হবে না। আকাশ, শোনা যাচ্ছে? আমার প্রশ্ন হলো, হোয়াট ইজ এ ফ্রেস্কো? শুনতে থাকো আকাশ। আচ্ছা, হোয়াট ইজ আ ফ্রেস্কো? ফ্রেস্কোর বাংলা যদি আমরা করতে যাই আক্ষরিক অর্থ, তাহলে সেটা হচ্ছে দেওয়াল চিত্র, অর্থাৎ দেওয়ালে যেই ছবিগুলো আঁকা হয়। প্রাচীনকালে কিন্তু গুহা মানব যারা অথবা গুহার পেন্টিং যারা করতো, কেভ পেন্টিংগুলোকেই আমরা ফ্রেস্কো বলতে পারি। বেশ, এই প্রশ্নের উত্তরও পাওয়া হয়ে গেছে। আমাদের শুধুমাত্র একটু বলবো, যেরকম আগের ফোনটা একটা সমস্যা হলো যে টেলিভিশনের ভলিউমটা যদি মিউট করা না থাকে তাহলে কিন্তু প্রশ্ন নিতে খুব অসুবিধে হবে, এবং প্রশ্ন যতটা সম্ভব সংক্ষিপ্ত করলে সেটার উত্তরও চটজলদি পাওয়া যাবে। স্টুডেন্টদেরকে এটাই বলবো, টেলিভিশনের ওপারে যারা রয়েছেন, যারা ফোন করছেন। এই মুহূর্তে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, ঈশানী রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো ঈশানী। হ্যাঁ, আমার নাম হলো ঈশানী ব্যানার্জি। আমি বাডওয়ান মিউনিসিপাল গার্লস হাই স্কুলে পড়ি। আমার প্রশ্ন হলো, হোয়াট ইজ ফোক ডান্স? শুনতে থাকো ঈশানী। ফোক ডান্স আমি আগেও দেখো যখন চ্যাপ্টারটা অ্যানালিসিস করলাম তখন বললাম যে ফোক ডান্স মানে হচ্ছে লোকনৃত্য, অর্থাৎ পুরনো দিন থেকেই লোকনৃত্য হচ্ছে সেই ডান্স ফর্ম যেগুলো কমন পিপলরা যেগুলোতে পার্টিসিপেট করতে পারতো। এবং ফোক ডান্সগুলো ইন্ডিয়াতে কিন্তু বিভিন্ন রিজনে বিভিন্ন নামকরণ হয়, যার পশ্চিমবঙ্গে একটা পপুলার ফোক ডান্স ফর্ম হচ্ছে ছৌ নৃত্য। ফুলমণিজ ইন্ডিয়া, এটাকে কেন্দ্র করে প্রচুর প্রশ্ন ইতিমধ্যেই টেলিফোনে আসছে। এছাড়াও আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর ভিডিও ওয়ালে নেওয়ার চেষ্টা করছি। আরও একটি প্রশ্ন আছে, সেই প্রশ্ন দেখে নেব ভিডিও ওয়ালে। What are factors that make Fulmani different from other girls?
এই প্রশ্নের উত্তর আমরা নেব। এই প্রশ্ন পাঠিয়েছে দেবরূপ দত্ত, বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুল থেকে। দেবরূপের প্রশ্ন নেব ম্যাডাম। আচ্ছা, ফুলমানি কিন্তু দেখো যে ফুলমানি তোমাদেরই মতো ক্লাস 5-এরই একজন স্টুডেন্ট, কিন্তু তাছাড়াও তার কিছু এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটিস রয়েছে যার জন্যে সে আর 5টা বাচ্চার থেকে ডিফারেন্ট। সেই কোয়ালিটিসগুলো কি কি? Though Phulmani is a little girl of class 5, she has talents of painting, dancing, singing, and also has keen interest to know the heritage, culture, tradition and architectural facts of her own country. অর্থাৎ ফুলবানির নাচ, গান এবং ছবি আঁকাতে তো ইন্টারেস্ট আছেই, এবং তার ইন্ডিয়ান কালচার, হেরিটেজ, ট্রেডিশন এবং তার স্থাপত্য ভাস্কর্য নিয়ে জানবারও প্রচণ্ড গভীর আগ্রহ আছে। এই ধরনের আগ্রহই আমরা চাই আমাদের যারা এই মুহূর্তে ওপারে রয়েছে, দর্শক বন্ধু যারা রয়েছে, অর্থাৎ ক্লাস 5-এর এই মুহূর্তে স্টুডেন্ট যারা আমাদের এই অনুষ্ঠান দেখছে, এই ধরনের আগ্রহ যেন আরও বেশি করে বাড়ে, তার জন্যই কিন্তু জুনিয়র ক্লাসরুম আমরা আয়োজন করছি রাজ্য সরকার এবং জি 24 ঘন্টার যৌথ উদ্যোগে। টেলিফোনে একজন রয়েছেন এই মুহূর্তে। হ্যালো হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আমার নাম অঙ্কিতা দে। অঙ্কিতা, কি প্রশ্ন রয়েছে? আমার প্রশ্ন রয়েছে, হুইচ কান্ট্রি হুম হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স? শুনতে থাকো অঙ্কিতা। আচ্ছা, এই প্রশ্নের উত্তর তো খুব সহজ, যেহেতু ফুলমানিজ ইন্ডিয়া, ইন্ডিয়াকে নিয়েই আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু, সুতরাং তোমার প্রশ্নের উত্তর হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া হ্যাজ আ রিচ কালচার অর ওয়াইড রেঞ্জ অফ ক্লাসিক্যাল ডান্স। আরো একজন রয়েছেন আমাদের সঙ্গে। হ্যাঁ, নর্থ ইন্ডিয়ান মোহিনীআট্টম, এগুলো রয়েছে। হ্যাঁ, মানে প্রত্যেকটা ক্ষেত্রে এই Stating আমাদের সংস্কৃতির একটা দিক করে, থেকে হ্যাঁ, সব থেকে খুবই এনরিচড বোধ হয়। Exactly so. ইন্ডিয়া ছাড়া আর কোনো কিছুই আমরা ভাবতে পারি না, কোনো দেশের নামই ভাবতে পারি না। আর ফুলমানিজ ইন্ডিয়া যখন আমরা যেই চ্যাপ্টার নিয়ে পড়াশোনা করছি, একজন টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে। হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছো? আমার নাম প্রীতম প্রসাদ বেরা, আমি ক্লাস 5-এ পড়ি। প্রীতম, কি প্রশ্ন? আমার প্রশ্নটি হলো, হু ইজ তানসেন? শুনতে থাকো প্রীতম। হু ইজ তানসেন? তানসেন ছিলেন এম্পারার আকবরের কোর্টের রয়্যাল সিঙ্গার, এবং এম্পারার আকবর কিন্তু তাকে খুব পেট্রোনাইজ অর্থাৎ অ্যাপ্রিসিয়েট করতেন বা প্রশংসা করতেন তার গানের, এবং উৎসাহও দিতেন। তাহলে যদি হু ইজ তানসেন বলা যায়, আমরা বলতেই পারি তানসেন ওয়াজ দ্য রয়্যাল সিঙ্গার অফ এম্পারার আকবরস কোর্ট। আরও একজন দর্শক বন্ধু এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শুভদীপ রয়েছেন। শুভদীপ, কি প্রশ্ন রয়েছে? হ্যালো হ্যালো, হ্যাঁ শুভদীপ। who loves to listen to the song of Tansen? শুনতে থাকো শুভদীপ। আচ্ছা, এম্পারার আকবর লাভ টু লিসেন টু দ্য সংস অফ তানসেন। সম্রাট আকবরই তানসেনের গান শুনতে খুব পছন্দ করতেন। আমরা ম্যাডামের থেকে শুনলাম, দুজন ম্যাডামই আমাদেরকে এই চ্যাপ্টার সংক্রান্ত যা যা সম্ভাব্য প্রশ্ন হতে পারে তার উত্তর দেওয়ার চেষ্টা করলেন, এবং যারা ওপাশে রয়েছে টেলিভিশনের পর্দার ওপারে খাতা পেন নিয়ে নিশ্চয়ই সমস্ত উত্তরগুলো সমস্ত নোট ডাউন করা হয়ে গেছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্লাস ওয়ার্ক কিন্তু এখানেই থেমে গেলে হবে না। আমরা হ্যাঁ অবশ্যই এই চ্যাপ্টার পড়ানোটা এখানে থামাতে হচ্ছে, ক্লাস 5-এর ইংরেজি, ফুলমানিজ ইন্ডিয়া, কিন্তু এই চ্যাপ্টার সংক্রান্ত কিছু প্র্যাকটিস তো বাড়িতে বসে করতে হবে নাকি? সেগুলোই রইল একবার চটজলদি। অ্যাসাইনমেন্ট 1 আমরা প্রথমটা দেখে নেব। বিটুইন দ্য ফ্রেস্কো অফ ভীমবেটকা অ্যান্ড অজন্তা, which one is older? How old is it? এই দুটো প্রশ্ন কিন্তু এই অ্যাসাইনমেন্টের মধ্যে পড়ছে, যা কিনা বাড়িতে প্র্যাকটিস করতে হবে। আমি দ্বিতীয়টা দেখব। হোয়াট ইজ সিন ইন এলোরা? ম্যাডাম পড়াতে গিয়েও চিরশ্রী ম্যাডাম তার ব্যাখ্যা করেছেন খুব সুন্দর করে, আশা করি তোমরা বুঝেছো, এবং এই প্রশ্নের উত্তর বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে। অ্যাসাইনমেন্ট 3, মেনশন এনি 2 styles of classical music that grew in temples. 4 নম্বর, how does a ছৌ dance performance end? তারও ব্যাখ্যা আমরা খুব সুন্দর করে পেয়েছি আমাদের এই জুনিয়র ক্লাসরুমে। অ্যাসাইনমেন্ট 5 এবং লাস্ট অ্যাসাইনমেন্ট, Indian dance forms can be categorized into 2 sections as mentioned in the text. A, what are the 2 categories
বি গিভ এক্সাম্পল অফ এইচ। এই 5টা অ্যাসাইনমেন্ট দেওয়া হলো। আজ আমাদের এই ক্লাসে যা যা পড়ানো হয়েছে সেই ভিত্তিতেই এই 5টা প্রশ্ন দেওয়া হলো। এই ক্লাস শেষ হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু বাড়িতে অন্তত পক্ষে এটা প্র্যাকটিস করতেই হবে। সুতরাং ফুলমনিজ ইন্ডিয়া এখানে পড়ানো শেষ হলেও চর্চাটা কিন্তু এবার শুরু হবে বাড়িতে বসে। একটা ছোট্ট ব্রেক নেব, ব্রেকের পর ক্লাস 6-এর চ্যাপ্টার নিয়ে আমরা ফিরবো। অবশ্যই ইংরেজি থাকবে। কি চ্যাপ্টার ম্যাডাম আমাদেরকে বলবেন, সুদেষ্ণা ম্যাডাম এবং চিরশ্রী ম্যাডাম দুজনেই আমাদের সঙ্গে থাকবেন। একটা ছোট্ট ব্রেক, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন জি 24 ঘন্টা। সকাল সকাল ঘরে বসেই পড়াশোনা করার একটা সুযোগ জুনিয়র ক্লাসরুমে। আমরা এবার ক্লাস 6-এর ইংরেজি পড়ব। কোন চ্যাপ্টার পড়ব? আমরা পড়ব পোয়েম দ্য রেইনবো। রেইনবো রেইনবো মানে একটা কালারফুল ব্যাপার। আর এই সময়ে দাঁড়িয়ে যারা লকডাউনে বাড়িতে বসে রয়েছে, যারা গৃহবন্দী, তাদের ওই মনে হয় যদি আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে সব কালারটা যেন হারিয়ে গেছে, সব রং যেন হারিয়ে গেছে, সেই রঙিন করে দিতেই দ্য রেইনবো আমাদেরকে পড়াবেন। আমাদের সঙ্গে রয়েছেন সুদেষ্ণা বসাক বন্দ্যোপাধ্যায়, শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট হাই স্কুলের ম্যাডাম পড়াবেন। তার সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন চিরশ্রী দাস, বরিশা গার্লস হাই স্কুলের ম্যাডাম। দুজনকে আরও একবার স্বাগত। আমরা শুরু করি। আচ্ছা, আমরা আজকে শুরু করব দ্য রেইনবো। কবিতাটা লিখেছে ক্রিস্টিনা জর্জিনা রোজেটি। তো কবিতাটা ডাইরেক্টলি যাওয়ার আগে আমি একটা ছোট্ট জিনিস তোমাদের রেইনবো সম্বন্ধে বলে দিতে চাই। দেখো, আমি বোর্ডে লিখলাম রেইনবো। দ্য রেইনবো লিখিনি কিন্তু, কারণ দ্য রেইনবো হচ্ছে কবিতার নাম। আমি শুধু রেইনবো লিখেছি কারণ রেইনবো সম্বন্ধে দুটো কথা বলে তবেই আমি পোয়েমটা পড়াতে চাই। রেইনবো কি, হোয়াট ইজ আ রেইনবো? দেখো, দুটো শব্দ ভাঙলে না দুটো শব্দ হয়, একটা হচ্ছে রেইন আর একটা হচ্ছে বো। অর্থাৎ আ বো আর অ্যান আর্চ লাইক রে অফ লাইট দ্যাট অ্যাপিয়ার্স ইন দ্য স্কাই ইউজুয়ালি আফটার দ্য রেইন। অর্থাৎ একটা আলোর, মাল্টি কালার্ড আলোর রশ্মি যেটা আমরা বৃষ্টি পড়ার পরে দেখতে পাই আকাশে, সেটাকেই বলে রেইনবো। এবার আমি ইউজুয়ালি শব্দটা কেন ইউজ করলাম জানো? কারণ সবসময় যে বৃষ্টি থেমে গেলেই রেইনবো দেখতে পারো এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু কোনো কোনো মানে প্রাকৃতিক অবস্থাতেই কেবলমাত্র রেইনবোটা দেখা যায়। তোমরা যখন আবার উঁচু ক্লাসে উঠবে না, আরও সায়েন্স পড়বে, আরও জিওগ্রাফি পড়বে, তখন ঠিক বুঝতে পারবে যে কীভাবে রেইনবোটা সৃষ্টি হয়। আমি এক্ষুনি বললাম একটা শব্দ মাল্টি কালার্ড, অর্থাৎ অনেকগুলো রং। রেইনবোতে কিন্তু 7টা রং থাকে। হাউ মেনি কালার্স আর দেয়ার ইন আ রেইনবো? দেয়ার আর 7 কালার্স ইন আ রেইনবো। কী করে মনে রাখবো এতগুলো রং? কী করে মনে রাখবো? একটা উপায় আছে। দেখো, একটা ইংরেজি শব্দ পড়ে ফেলি। তোমাদের হাতের কাছে নিশ্চয়ই বই খোলা আছে, একটা পেন্সিল নিয়ে চট করে লিখে ফেলো। দ্য 7 কালার্স অফ রেইনবো আর VIBGYOR। দেখো, 7টা লেটার লিখেছি, কিন্তু এটাকে আমরা বলি VIBGYOR। এটাকে আমরা কি বলি? VIBGYOR। কেন বলি? নিশ্চয়ই একটা কারণ আছে। V stands for violet color, I stands for indigo color, B stands for blue color। লিখছো তো? গ্রিন, G stands for green color, Y stands for yellow color, O stands for কি বলো তো? ঠিক বলেছো, অরেঞ্জ। আর শেষটা সবাই বলতে পারবে, R stands for red color। তাহলে এটা বইয়ের ওপরে লিখে নাও, VIBGYOR। বলবো কিভাবে? VIBGYOR। অর্থাৎ এ দেখো, 7টা রং দিয়েই কিন্তু এই রেইনবোটা তৈরি হয়। তাহলে এবার মনে হয় আমরা ডাইরেক্টলি কবিতাটাতে চলে যাই। তাহলে ক্রিস্টিনা জর্জিনা রোজেটিস পোয়েম দ্য রেইনবো। পিপিটিটা। Boats sail on the rivers and ships sail on the sea। অর্থাৎ এর মানে কি হলো? নৌকোটা কোথায় চলে? নদীতে চলে। আর জাহাজ কোথায় চলে? সমুদ্রে চলে। But clouds that sail across the sky, যে ক্লাউডগুলো আকাশ দিয়ে চলে, are prettier than these।
অর্থাৎ নদীতে যে নৌকো চলে বা সমুদ্রে যে জাহাজ চলে, এইগুলোর থেকেও আকাশের মেঘ যে উড়ে উড়ে যাচ্ছে না, সেগুলো অনেক বেশি সুন্দর। এখানে বলতে বলতে আর একটা জিনিস তোমাদের ঝট করে বলে দিই। দেখো, ফার্স্ট লাইনে আছে বোটস সেল, সেকেন্ড লাইনে আছে অ্যান্ড শিপস সেল। আচ্ছা, বোটস কিন্তু প্লুরাল, তার সাথে সিঙ্গুলার ভার্ব সেল হবে। আবার দেখো, শিপস কিন্তু প্লুরাল, তার সাথে সিঙ্গুলার ভার্ব সেল হবে। এটা বলে দিলাম কেন জানো তো? কারণ তোমরা মুখস্থ করার সময় অনেক সময় ভুল করো, আবার লেখার সময় অনেক সময় ভুল করো, এটা একটু খেয়াল করে লিখবে। তারপরে দেখো একটা বাট আছে। বাট অর্থাৎ বাটের বাংলা শব্দ কি বলো তো? কিন্তু। কিন্তু মানে কি? তারপর নিশ্চয়ই একটু কিছু তফাৎ আছে। হ্যাঁ, নৌকোর যেটা নদীতে চলছে সেটাও সুন্দর, জাহাজ যেটা সমুদ্রে চলছে সেটাও সুন্দর, তবুও কিন্তু আকাশে যে মেঘটা চলছে সেটা আরও বেশি সুন্দর। তাহলে এবার সেকেন্ড স্ট্যান্সাতে চলে যাই। There are bridges on the rivers as pretty as you please. আমাদের দেশেও এবং বিদেশেও, মানে সারা বিশ্বেতেই অনেক সুন্দর সুন্দর ব্রিজ আছে, জানো তো? ব্রিজগুলো কে তৈরি করেছে? মানুষই তৈরি করেছে। কেন তৈরি করেছে? নদীর এপার থেকে ওপারে যাতে আমরা যাতায়াত করতে পারি। উই ক্যান ওয়াক অলসো অ্যাক্রস দ্য রিভার উইথ দ্য হেল্প অফ আ ব্রিজ। যানবাহনও যেতে পারে ব্রিজের ওপর দিয়ে, অর্থাৎ একটা কানেক্টিভিটি, নদীর এপারের সাথে ওপারের একটা কানেক্টিভিটি। But the bow that bridges heaven and overtops the trees, কিন্তু আরেকটা বো আমরা দেখতে পাই বা আরেকটা ব্রিজ আমরা দেখতে পাই। এখানে যে বো কথাটা বলেছে নিশ্চয়ই বুঝতেই পারছো, এটা রেইনবোর কথা বলেছে। রেইনবোটাও একটা ব্রিজ, জানো তো? কীরকম ব্রিজ? মানে পৃথিবী থেকে হেভেন, হেভেন মানে স্বর্গ, স্বর্গ মানে আমরা সবসময় ওপরে দেখিয়ে দিই আকাশ, তাহলে পৃথিবীর সাথে আকাশের যোগাযোগ স্থাপন করার জন্য যেই ব্রিজটা লাগে সেইটাই হচ্ছে এই সুন্দর মাল্টি কালার্ড রেইনবো। অ্যান্ড ওভারটপস দ্য ট্রিজ, আমরা একটু আগে কি বললাম? নদীর ওপর ব্রিজ থাকে। তাহলে এই যে প্রকৃতির তৈরি ব্রিজটা, এটা কোথায় থাকে? এটা গাছের ওপর দিয়ে চলে যায়। গাছের ওপর কেন বলেছে বলো তো? যাতে অনেক অনেক আকাশের ওপরে এটা সৃষ্টি হয় বলেই এরকমভাবে কবি লিখেছেন। অ্যান্ড বিল্ডস আ রোড ফ্রম আর্থ টু স্কাই, এবং একটা রাস্তা তৈরি করে। ওই যে আগেই বলছিলাম না, কানেক্টিভিটি, একটা কানেকশন। বিল্ডস আ রোড ফ্রম আর্থ টু স্কাই is prettier far than these, এবং এই মানুষের তৈরি ব্রিজগুলোর চেয়ে ওটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর। আচ্ছা, তোমরা মন দিয়ে কবিতাটা শুনেছো তো? যদি শুনে থাকো তাহলে আমি চেষ্টা করব তোমাদেরকে একটা রেইনবোর ছবি দেখাতে। তার আগে একটা কথা বলে নিই। তুমি দেখো, এই সেকেন্ড স্ট্যান্ডার ফার্স্ট লাইনে আছে দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স। এই ব্রিজ মানে কি? নদীর ওপরে ব্রিজ, অর্থাৎ নাউন, নেমিং ওয়ার্ড। তার ঠিক দুটো লাইন পরে দেখো লেখা আছে অ্যান্ড বাট দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন, বাট দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন, একই শব্দ কিন্তু ব্রিজেস, কিন্তু এইখানে কিন্তু ওটা নেমিং ওয়ার্ড নয়, ওটা কিন্তু ডুইং ওয়ার্ড অর্থাৎ ভার্ব। এখানে ব্রিজেস মানে হচ্ছে কানেক্টস, কানেক্ট করে। যে তোমরা টেলিফোনে আমাদের সাথে কানেক্ট করছো না এই স্টুডিওর মধ্যে, এটা হচ্ছে কানেক্ট করা। তাহলে এখন একটু উঁচু ক্লাসে উঠে গেছো তো, বড় হয়েছো তো, 6-এ পড়ো, তাহলে এইগুলো একটু আবার খেয়াল করতে হবে যে একই শব্দ দেখো একবার নাউন হিসেবেও আমরা সেন্টেন্সে ইউজ করতে পারি, আবার ভার্ব হিসেবেও কিন্তু সেন্টেন্সে ইউজ করতে পারি। তাহলে নোট করে নিয়েছো যখন, আমি তোমাদের বলেছি চেষ্টা করব একটা রেইনবোর ছবি দেখাতে, দেখি দেখাতে পারি কি না। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা রেইনবোর ছবি? ছবিটা কিন্তু আমি তোমাদের এমনি এমনি দেখাচ্ছি না, হয়তো তোমরা সবাই রেইনবো দেখেছো, আবার কেউ কেউ দেখোনি। যদি নাও দেখে থাকো তাহলে স্ক্রিনে দেখে নাও। অ্যাসাইনমেন্ট তো পরে দেবো, একটা ছোট্ট ভালো তোমাদের ভালো লাগবে এমন একটা কাজ দিই। আমাদের এই লেসনটা পড়া হয়ে যাওয়ার পরে না, তোমরা ড্রয়িং বুক নিয়ে বসবে, বসে একটা সুন্দর সিনারি এঁকে ফেলবে। তাতে মেঘ থাকবে, আকাশ থাকবে, তাতে গাছ থাকবে, নদী থাকবে, নৌকো থাকবে, আর কি থাকবে? একটা সুন্দর রেইনবো থাকবে। আবার যখন স্কুল যখন খুলে যাবে তখন তোমরা ড্রয়িংয়ে ওই তোমাদের সুন্দর ড্রয়িংটা নিয়ে তোমাদের ইংলিশ টিচারকে দেখাবে আর তোমাদের ড্রয়িং টিচারকে দেখাবে, দেখবে ওনারাও খুব খুশি হবেন। ঠিক আছে?
এরপরে বোধহয় আমাদের কোয়েশ্চেন আনসার্সে চলে একদমই তাই, যেতে কিন্তু হবে। তার মাঝখানেও আমি একটা কথা বলতে চাই যে আমি একদম শুরুতেই বললাম যে এই রকম রঙের ছটা আমাদের জীবনের সত্যিই খুব থাকা দরকার। আর যারা আমাদের এই ক্লাস 6-এর স্টুডেন্টরা ম্যাডামের পড়ানো শুনলেন, আমি ডেফিনেটলি মানে আমিও যখন এখানে পাশে বসে শুনছিলাম এই সময়টা পেরিয়ে এসেছি ঠিকই, কিন্তু কোথাও একটা যেন আমিও নিজেকে সেই সারি সারি বেঞ্চের মাঝখানে বসে থাকা একজন মনে করছিলাম, এবং সত্যি আমি মুগ্ধ হয়ে তার ব্যাখ্যা শুনলাম। আমি জানি ছবির মতো পরিষ্কার হয়ে গেছে আমাদের এই মুহূর্তে যারা ষষ্ঠ শ্রেণীর, যারা ক্লাস 6-এর স্টুডেন্ট রয়েছেও, দ্য রেইনবো ম্যাডাম যাদেরকে পড়ালেন তাদেরই অনেকগুলো প্রশ্ন রয়েছে, এবং টেলিফোন লাইন আবারও বলছি খোলা রয়েছে। এই চ্যাপ্টার সংক্রান্ত যাবতীয় যা যা কোয়ারিজ তার উত্তর কিন্তু দুজন ম্যাডামই রয়েছেন, তারা দেবেন। এবং আমাদের প্রথম প্রশ্ন একটু আমরা নিয়ে নিই। How does the rainbow build road between the earth and the sky? পর্ণিকা রয়, ক্লাস 6-এর স্টুডেন্ট, মনমোহন গার্লস স্কুলের। Pornika, let me answer this question for you. I told you that the bridges that we have over the rivers, it connects the two parts, বলে two sides of the river বলতে পারো, বা দুটো দিক কানেক্ট করে, এটা তুমি বলতে পারো। সেরকমও কবির কল্পনায় রেইনবো হচ্ছে এমনই একটা ব্রিজ যেটা পৃথিবীর সাথে আকাশকে জুড়ে দেয়। সো ইউ ক্যান কনসিডার ইট অ্যাজ আ স্কাই ব্রিজ, আর মাল্টি কালার্ড, আ ভেরি বিউটিফুলি কালার্ড স্কাই ব্রিজ উইচ কানেক্টস দ্য আর্থ টু দ্য স্কাই অ্যাকর্ডিং টু দ্য পোয়েটস ইমাজিনেশন। আশা করি পর্ণিকার উত্তর পর্ণিকা পেয়ে গিয়েছে। আমরা দ্বিতীয় প্রশ্নে যাব। দ্বিতীয় প্রশ্ন ভিডিও বলে, What does the rainbow signify in the poem The Rainbow? রাজন্যা প্রশ্ন করেছে, রাজন্যা মণ্ডল, বাদুরিয়া LMS গার্লস হাই স্কুলের এই প্রশ্ন। আমরা এই উত্তর নিয়ে নেব গৌতম স্যারের কাছ থেকে। আমাদের সঙ্গে গৌতম স্যার রয়েছেন, গৌতম মণ্ডল, ক্যানিং মডেল স্কুলের টিচার। স্যার। Yes. Okay. Good. A fine question. Dear student, you know, in the second stanza, second part of the poem, there is a beautiful comparison between rainbow and breeze. You know, breeze is the creation of mankind, and rainbow is created within nature. You can say by our higher power. So, but breeze, both breeze and rainbow are same in shape, arc-like structure, and span a distance. But rainbow takes one from earth to sky, rather than from one patch of ground to another. So you can say rainbow symbolizes nature, or the superior power of nature. স্যার অনেক ধন্যবাদ। স্যার আমাদের সঙ্গে ছিলেন, উত্তর দেওয়ার চেষ্টা করলেন। টেলিফোন লাইন যেহেতু খোলা রয়েছে, ক্লাস 6-এর স্টুডেন্টরা ফোন করতে পারো। এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, আমার নাম সাগর দাস। বলো কি প্রশ্ন? আমার প্রশ্নটি হলো, হোয়াট আর দি ক্লাউড কম্পেয়ার টু? শুনতে থাকো সাগর ম্যাডাম। The clouds are compared to the ships which sail on the seas and the boats which sail on the river. অর্থাৎ ক্লাউডও আকাশে ভেসে যাচ্ছে এবং নৌকো জাহাজ এগুলো জলে ভেসে যাচ্ছে। এটাই হচ্ছে কম্প্যারিজন। এই যে একটু আগে বলছিলাম, বাট শব্দটা তোমরা লক্ষ্য করবে, বাট দিয়েই আমরা কিন্তু বোঝাতে চাই যে কোথাও যেন একটুখানি কিছু তফাৎ রয়েছে। ঠিক আছে, বোঝা গেল? আরও একজন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন? আমি ক্লাস 6-এ পড়ি, আমার নাম অর্ণব দে। অর্ণব, কি প্রশ্ন রয়েছে? হোয়ার আর দি প্রিটি ব্রিজেস সাইড? আরেকবার অর্ণব, একবার রিপিট করা যাবে? হ্যাঁ, হোয়ার আর দি প্রিটি ব্রিজেস সিন? What are What the are the হোয়ার আর দি প্রিটি ব্রিজেস সিন? pretty bridges? pretty bridges ওই pretty জায়গাটা বলতে। bridges seen? বুঝতে পারলাম না ঠিক, প্রশ্নটা পরিষ্কার হলো না। অর্ণব, তোমার কোয়েশ্চেনটা ক্লিয়ার হচ্ছে না, তুমি যদি একটু ক্লিয়ারলি কোয়েশ্চেনটা করো। হোয়ার আর দি প্রিটি ব্রিজেস সিন?
Where are the pretty bridges seen? All the pretty bridges শুনতে are থাকো। seen over the rivers, child. নদীর ওপরেই কিন্তু আমরা সুন্দর সুন্দর ব্রিজ দেখতে পাই। আচ্ছা, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি, আর যখন প্রশ্ন করবে আমি একটু বলে রাখি, টেলিভিশনের ভলিউমটা মিউট করে আর খুব স্পষ্ট করে সংক্ষিপ্ত প্রশ্ন করলে ম্যাডামদেরও উত্তর দিতে সুবিধা হবে। আমি পরের প্রশ্ন নিয়ে নিই। আমার নাম সায়ন্তনী সাহা। আমি উত্তর চব্বিশ পরগনার বস্ত্রান্তপুর উদয়স্মৃতি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। আপনার কাছে আমার প্রশ্ন হলো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ব্রিজেস অন দ্য রিভার্স অ্যান্ড ব্রিজেস বিটুইন হেভেন অ্যান্ড টপ অফ দ্য ট্রিজ? ম্যাডাম, আচ্ছা, bridges on the rivers are all man-made bridges. ওকে, মানুষের তৈরি ব্রিজ, নদীর ওপরে যে ব্রিজগুলো সেগুলো সব মানুষ তৈরি করেছে যাতে এপার থেকে ওপারে তারা সহজেই যাতায়াত করতে পারে এবং গাড়ি ঘোড়া নিয়েও যেতে পারে, নিজেরা পায়ে হেঁটেও যেতে পারে। কিন্তু আরেকটা যেটা ব্রিজের কথা এখানে বলা হয়েছে, অর্থাৎ দ্য ব্রিজ উইচ ওভারটপস দ্য ট্রিজ, সেই ব্রিজটা কিন্তু পৃথিবীর সাথে স্কাই বা হেভেন যাই বলো না কেন তার একটা কানেকশন তৈরি করতে, মনে করো একটা পথ, যে পথে সাহায্যে আমরা পৃথিবীর সাথে আকাশের একটা যোগাযোগ স্থাপন করতে পারি। সো ইট কানেক্টস দ্য আর্থ টু দ্য স্কাই। আরও একজন দর্শক বন্ধু এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? টেলিভিশনের ভলিউম মিউট করে কথা বলতে হবে, টেলিভিশনে কিন্তু কথা শুনলে হবে না। আমার প্রশ্ন হলো, হোয়াট ইজ প্রেটিয়ার দেন বোট, শিপ অ্যান্ড ক্লাউড? ওকে, শুনতে থাকো। বলো। এরকমই প্রশ্ন আরেকটাও আমাদের কাছে আছে, ওয়াই ইজ দ্য রেনবো কল দ্য প্রেটিয়েস্ট অ্যামং দ্য বোট আচ্ছা, শিপস আমি অ্যান্ড তাহলে দ্য ক্লাউডস? উপাসনার প্রশ্নটা একবার হ্যাঁ, দেখে নিই। হ্যাঁ, উপাসনার হ্যাঁ, কোয়েশ্চেনটা। My name is Nandini Kar. I am a student of Baharampur Maharani Kasheshwari Girls High School. I am a student of class 6. My question is, boats and ships sail on the water while clouds sail across the sky. State the difference in their manner of sailing. পরে নেব। আমরা উপাসনার প্রশ্নটা নিতে চেয়েছিলাম, ওয়াই ইজ দ্য রেইনবো কল্ড দ্য প্রিটিয়েস্ট অ্যামং দ্য বোটস, শিপস অ্যান্ড দ্য ক্লাউডস, এই উত্তরটা নেব। এই উত্তরটা আমি দিচ্ছি তাহলে। হ্যাঁ, আমাদের কবিতার মেন আলোচ্য বিষয়বস্তুই কিন্তু হচ্ছে রেনবো, অর্থাৎ কবিতাতে কিন্তু বারবার করে কবি রেনবোর বিউটিটাকে গ্লোরিফাই করেছেন। সেই কারণে রেনবোর তার মতে রেনবোর সৌন্দর্য বোটস বা শিপস বা ক্লাউডস সব কটার থেকেই বেশি সুন্দর মনে হয়েছে। আনসারটা গুছিয়ে যদি আমরা বলি তাহলে এভাবে লিখতে পারো, দ্য রেনবো ইজ কল্ড দ্য প্রেটিয়েস্ট অ্যামং দ্য বোটস, শিপস অ্যান্ড দ্য ক্লাউডস because according to the poet the main object of discussion of the poem is the rainbow itself and it is the most colorful among the rest. বাকি অন্যান্য যত অবজেক্টের কথা এখানে মেনশন করা হয়েছে তার মধ্যে কিন্তু রেইনবো হচ্ছে সবচেয়ে কালারফুল, সেটাও কিন্তু কবির ভালো লাগার একটা কারণ হতে পারে। গ্রাফিক্সে মানে আমরা যে কোয়েশ্চেনটা দেখলাম, উপাসনা যার উত্তরটা আমরা নিলাম, উপাসনা ঠিক কি প্রশ্ন করেছিল একবার দেখবো। Why is the rainbow called the prettiest among the boats, ships and the clouds? উপাসনা সামন্ত এই প্রশ্ন করেছিল বেথুন কলেজিয়েট স্কুলে, যেই প্রশ্নের উত্তর ম্যাডাম দিয়েছেন। আমি টেলিফোনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু সরাসরি জানাতে পারো। ইতিমধ্যে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছো? আমি রানী রুইদাস। আচ্ছা রানী, বলো মানকর রামকৃষ্ণ শিক্ষায়তন বলছিলাম। কি প্রশ্ন রয়েছে? আমার প্রশ্ন হচ্ছে, হুইচ অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ দ্য প্রিটিয়েস্ট অফ অল অবজেক্টস মেনশনড ইন দ্য পোয়েম? রিলেটেড কোয়েশ্চেনই আছে। লাস্ট প্রশ্নটা আমরা যেটা আলোচনা করলাম এই তোমার সেম প্রশ্নেরই উত্তরটা তুমি লাস্ট প্রশ্নেই পেয়ে যাবে। অর্থাৎ রেইনবো ইজ দ্য prettiest among all the objects discussed in the poem. আরও একজন রয়েছেন দর্শক বন্ধু টেলিফোন লাইনে। হ্যালো হ্যালো, হ্যাঁ, আমার নাম শ্রুতি চ্যাটার্জি। শ্রুতি, কি প্রশ্ন রয়েছে? আমার প্রশ্ন হলো, হাউ ডু ইউ থিঙ্ক দ্য রেইনবো বিল্ডস আ রোড ফ্রম দ্য আর্থ টু স্কাই? বেশ, শুনতে থাকো শ্রুতি।
ম্যাডাম। আচ্ছা, এই সিমিলার একটা কোয়েশ্চেনের আনসার আমি একটু আগে বলে দিয়েছি, তাও তুমি যখন জিজ্ঞেস করেছো আরেকবার বলে দিচ্ছি। রেইনবোটা কি বলতো, দেখো দেবে পোয়েমে লেখা আছে একটা শব্দ রোড, একটা রাস্তা মতো। রাস্তা, ব্রিজের ওপর দিয়ে রাস্তা থাকে, সেই রাস্তা দিয়ে আমরা চলাচল করি, নদীর এপার থেকে ওপারে যাই। আর রেইনবো, আমরা তো আকাশে যেতে পারি না, এটা কবির কল্পনা যে রেইনবো ইজ আ রোড, ইটস আ মিনস অফ কানেক্টিং। কোথা থেকে কোথার কানেকশন হচ্ছে? আর্থের সাথে স্কাইয়ের কানেকশন হচ্ছে, অর্থাৎ আর্থের সাথে হেভেনের কানেকশন হচ্ছে। স্কাই এবং হেভেন দেখবে দুটোই কবি মেনশন করেছেন এই পোয়েমে। ঠিক আছে, বোঝা গেল? আরো একটি কোয়েশ্চেন আমি নিয়ে নেব। Boats and ships sail across the water and the rainbow sail across the sky. State the difference in their manner of the sailing. সম্রাট হালদার, চিত্তরঞ্জন কলোনি বিদ্যাপীঠ থেকে সম্রাটের এই প্রশ্ন ম্যাডাম। আচ্ছা সম্রাট, তুমি একটা খুব ভালো কোয়েশ্চেন করেছো। বোটসও সেল করছে, শিপসও সেল করছে, ক্লাউডসও সেল করছে, তাহলে তফাৎটা কোথায়? প্রথম তফাৎ হচ্ছে, দেখো শিপস আর বোটস কিন্তু ম্যান মেড অবজেক্ট, সুতরাং প্রকৃতি সেগুলোকে চালনা করে না। বোটস দেখবে ওর দিয়ে অর্থাৎ নৌকা দাঁড় দিয়ে টানে না, বোটস ওর দিয়ে চালানো হয়। শিপস, হাউ ডাজ দ্য শিপ মুভ? উইথ দ্য হেল্প অফ ইঞ্জিনস অ্যান্ড মোটরস। Okay, but then how does the cloud move? The cloud doesn't have oars, the cloud doesn't have a motor or anything. The cloud moves with the help of wind. Wind ওকে ধাক্কা দিয়ে মানে এক প্রান্ত থেকে এক প্রান্ততে নিয়ে যায় পৃথিবীর, এবং যেদিকে ডিরেকশন অফ দ্য উইন্ড যেটা থাকে, ক্লাউডস কিন্তু সেই দিকেই মুভ করে। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দ্য সেলিং অফ দ্য শিপস অ্যান্ড দ্য বোটস অ্যান্ড দ্য সেলিং অফ দ্য ক্লাউড। আমাদের সময় একেবারেই সংক্ষিপ্ত। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অনেক ফোন এসেছে। একটা কথা বলে দিই, এখানে দেখো আমাদের কিন্তু এই ক্লাউডগুলো কি মানে যেখান থেকে খুশি যেখানে চলে যেতে পারে, কোনো ফিক্সড ডেস্টিনেশন নেই, তাই না? কিন্তু আমাদের বোটস আর শিপসের একটা ফিক্সড ডেস্টিনেশন, এখান থেকে শুরু করে ওইখানে যাবে, বা শিপ এই জাহাজ থেকে এই হারবার থেকে ছেড়ে ওই যে হারবারে পৌঁছবে। কিন্তু ক্লাউডের ক্ষেত্রে কিন্তু তা নয়, অ্যাট দেয়ার ওন ফ্রি উইল দে ফ্লোট ফ্রম ওয়ান কর্নার অফ দ্য আর্থ to the other corner. যদি মেঘ গান গাইতে পারতো তাহলে হয়তো তারা বলতো কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই, মানে একটা সেন্স অফ ফ্রিডম হয়, তাই না? একটা মেঘগুলোকে দেখলে। তা আমাদের এই কবিতার মধ্যে আমাদের বেশ ভালো লাগছে আজকে যে আমরা আকাশ দেখলাম, নদী দেখলাম, জাহাজ দেখলাম, নৌকো দেখলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই তো বাড়িতে বন্দী, এই রামধনু দেখার সুযোগ, এই আকাশ দেখার সুযোগ, এই নদী দেখার সুযোগ, বেড়াতে বেরিয়ে একদমই তাই। পড়াশোনাটা সত্যিই যদি এরকম হয়, আমার মনে হয় ওই বইয়ের মধ্যেও কিন্তু গোটা পৃথিবীটা ঘুরে ফেলা যায়। আমাদের সময় সংক্ষিপ্ত, আগেই বললাম, কিন্তু ওই যে বলছি ক্লাস কিন্তু এখানেই শেষ নয়, এরপর থেকে কিন্তু শুরু হবে তোমাদের নিজেদের চর্চা। তাই জন্য অ্যাসাইনমেন্টসগুলো একবার। Assignments 1. Answer the following questions with information from the text. Who wrote the poem The Rainbow? What is prettier than the bridges? Assignment 2. Fill in the blanks with suitable words from the poem. A. Boats sail on the dash. B. Clouds dash across the sky. C. Rainbow builds a road from dash to dash. D. Dash are prettier than boats and ships. এই প্রত্যেকটার উত্তর আমি অন্ততপক্ষে নিজে এখন বসে এখানেই সলভ করে দিতে পারবো, কারণ সত্যি ম্যাডাম এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। অ্যাসাইনমেন্ট 3. ম্যাচ দ্য ফলোয়িং। এতে যেগুলো রয়েছে দেখতে পাচ্ছ, 1 ship sail, 2 rainbow, 3 boat sail, 4 clouds, and B on rivers, on sea, across sky, over tops trees. Assignment 4. Make sentences of your own with the following words. A. Sail. B. Cloud. C. Pretty. D. River.
এই অ্যাসাইনমেন্টসগুলো কিন্তু সত্যি সত্যি এক্ষুনি যারা খাতা পেন নিয়ে রেডি ছিলে এই প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরেই চটজলদি সলভ করে নাও। আমাদের সঙ্গে উপস্থিত থাকার জন্য আপনাদের দুজনকেই চিরশ্রী ম্যাডাম এবং সুদেশনা ম্যাডাম অনেক অনেক ধন্যবাদ। আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কামনা। এবং তাদের মাধ্যমেই কিন্তু এই যে সদর্থক বার্তা আমাদের স্টুডেন্টদের কাছে আমরা পৌঁছে দিতে পেরেছি। এবং অবশ্যই রাজ্য সরকার এবং জি 24 ঘন্টার এই উদ্যোগ তোমাদের জন্য এর পরবর্তীতেও থাকবে। সোম থেকে শনি জুনিয়র ক্লাসরুম তোমাদের পরের ক্লাস হবে ক্লাস 7 এবং 8-এর, অর্থাৎ সোমবারের ক্লাস 27 এপ্রিলের ক্লাস বলে দিই, ঠিক সকাল 10টায়। সপ্তম শ্রেণীর বিষয় পরিবেশ ও ইতিহাস, টপিক ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। এবং অষ্টম শ্রেণীর বিষয় পরিবেশ ও ইতিহাস, টপিক ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। তোমাদের প্রশ্ন আমাদের কাছে করতে পারো রবিবার 26 এপ্রিল দুপুর 1টার মধ্যে। হোয়াটসঅ্যাপ নাম্বার 9434324078। ইমেল করতে পারো JR অর্থাৎ জুনিয়র ক্লাসরুম 2020@gmail.com এ। সোমবার আমাদের প্রোগ্রাম চলাকালীন সরাসরিও ফোন করা যেতে পারে 0334059402, 0334059423 এই নাম্বারে ফোন করে তোমার প্রশ্ন জানাতে পারো। আগামী মঙ্গলবার 28 এপ্রিল পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ক্লাসের ব্যবস্থা করা হয়েছে জি 24 ঘন্টায় ঠিক সকাল 10টায়। পঞ্চম শ্রেণীর জন্য বিষয় কি থাকছে? আমাদের পরিবেশ, টপিক পরিবেশ ও সম্পদ, সাংস্কৃতিক ইতিহাস ও আঞ্চলিক মানুষের মানব ঐতিহ্য। এবং ষষ্ঠ শ্রেণীর জন্য বিষয় থাকছে পরিবেশ ও ইতিহাস, টপিক ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা প্রথম পর্যায়। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরাও প্রশ্ন করতে পারে সোমবার অর্থাৎ 27 এপ্রিল দুপুর 1টার মধ্যে 9434324078 হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা ইমেল করতে পারে তারাও জুনিয়র ক্লাসরুম 2020@gmail.com এ। তোমাদের নাম, স্কুলের নাম এবং ফোন নাম্বার উল্লেখ করতে যেন কোনো মিস না হয়। মঙ্গলবার আমাদের প্রোগ্রাম চলাকালীন সরাসরিও তোমরা ফোন করতে পারো 0334059402 এবং 0334059423 এই নাম্বারে। জুনিয়র ক্লাসরুম আপাতত এই পর্যন্ত। তবে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে এই অনুষ্ঠান এখানে শেষ হলেও তোমরা এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তা কিন্তু তোমরা জানতে পারো banglarshikha.government.in এখানে লগ ইন করে। জুনিয়র ক্লাসরুম থেকে বিদায় নিচ্ছি, ছুটির ঘন্টা বেজে গিয়েছে, কিন্তু হ্যাঁ, বাড়িতে পড়াশোনা চালিয়ে যেতেই হবে। এই সময়টা আমরা প্রত্যেকে কাটিয়ে উঠবো। সুতরাং লাস্টে বলতেই হয়, উই শ্যাল ওভারকাম, দিস টু শ্যাল পাস। থ্যাংক ইউ সো মাচ।